এনসিপি ক্ষমতায় এলে বিলুপ্ত করা হবে র্যাব। চাঁদাবাজির অভিযোগে গুলশান থানার মামলায় আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি। দিনে ইউনূস, রাতে হাসিনা, এই সংস্কার কমিশন দেশবাসী মানে না, বলছে যুব জাগপা। জানাবো প্রধান উপদেষ্টা প্রেস সচিবের জামায়াত প্রশংসা, বিতর্কের ঝড়, নিঃশব্দে সবকিছু গ্রাস করছে জামায়াত। এবং সর্বশেষ জানাবো বকেয়া বেতন পরিশোধে জনকণ্ঠের মালিকপক্ষকে সাংবাদিকদের আলটিমেটাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপি ক্ষমতায় এলে বিলুপ্ত করা হবে র্যাব। নতুন বাংলাদেশ গড়ার ইস্তেহারে র্যাব বিলুপ্ত করার অঙ্গীকার করেছে জাতীয় নাগরিক পার্টি। নতুন বাংলাদেশ গড়তে এনসিপির ইস্তেহারে ঘোষণার সময় এই অঙ্গীকার করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির ইস্তেহারে ৬ নম্বরে জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, আমরা র্যাব বিলুপ্ত করব, একই সাথে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানার মামলায় আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি। চাঁদাবাজির অভিযোগে গুলশানে থানার মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন, চাঁদাবাজির 10 লাখ টাকা আমি ও অপু সমানভাবে ভাগ করে নিয়েছি। আমি গরিবের ছেলে, তাই টাকার লোভ সামলাতে পারিনি। এছাড়াও পুলিশের কথা বিশ্বাস করে ওই বাসায় গিয়ে গ্রেপ্তার হন বলে জবানবন্দিতে জানান তিনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে তিনি জানান, বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী লোকজন গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করেছেন। ঘটনার দিন 17 জুলাই রাতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মঞ্জুর ফোনের মাধ্যমে গুলশান জোনের ডিসির সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি ডিসিকে জানান, গুলশান থানার আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি শামী আহমেদ নিজ বাসায় অবস্থান করছেন। পরবর্তীতে ডিসি জানান, বিষয়টি তিনি গুলশান থানার ওসিকে জানিয়েছেন। এরপর রাত 2টার দিকে তিনি সহ মঞ্জু, জানে আলম, অপু, সাবাব হোসেন, আতিক শাহরিয়ার, সাদাকাউম, সিয়াম, তানিম, ওয়াহিদ ও তানে আতিক থানায় যান। তখন ওসি জানান, এত রাতে গুলশান সোসাইটিতে অভিযান চালানো যাবে না, ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষার পর গুলশান থানার একটি টিমের সঙ্গে তারা শামী আহমেদের বাড়িতে যান। গুলশান থানার ওসি অভিযানের নেতৃত্ব দেন, তবে স্বামীকে বাসায় না পেয়ে সকাল 7:30টায় তারা ফিরে আসেন। পুলিশের সঙ্গে অভিযান শেষে অপু রিয়াদকে বলেন, ওই বাসা থেকে তিনি স্বামীর এয়ারক্রাফট নিয়ে এসেছেন। পরে তারা দুজন সকাল 10টার দিকে এয়ারপোর্ট ফেরত দেওয়ার অজুহাতে আবারও ওই বাসায় যান। গিয়ে তারা এয়ারপোর্ট ফেরত দেন। তখন অপু পানি খাওয়ার কথা বলে ওই বাসায় প্রবেশ করেন। তখন অপু বাসায় থাকা স্বামীকে বলেন, স্বামী বাসায় আছেন, আমরা তাকে পুলিশে দিয়ে দেব। তখন স্বামী ভয় পেয়ে তাদের টাকার অফার করে। তখন অপু 50 লাখ টাকা দাবি করে, কিন্তু এত টাকা বাসায় নেই বলে জানান স্বামী। পরবর্তীতে 10 লাখ টাকা দিয়ে চলে আসেন এবং সমান ভাগ করেন তারা। পুলিশের কথা বিশ্বাস করে গ্রেপ্তার হওয়ার দাবি। জবানবন্দিতে রিয়াদ আরও বলেন, পরবর্তীতে 26 জুলাই বিকালে চাঁদার বাকি 40 লাখ টাকা আদায় করতে ইব্রাহিম হোসেন মুন্না, সিয়াম, সাদমানকে ওই বাসায় পাঠাই, আর আমি গুলশান মোড়ে অবস্থান নেই। পুলিশ ফাঁদ পেতে আমাকেও ওই বাসায় যেতে বলে। তখন পুলিশের কথা বিশ্বাস করে ওই বাসায় যাই। তখন পুলিশ এসে টাকাসহ হাতে নাতে আমাদের গ্রেপ্তার করে। আমি গরিবের ছেলে, টাকা লোভ সামলাতে পারিনি। এদিন রিয়াদ সহ 4 আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় রিয়াদ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলায় তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান তার জবানবন্দি রেকর্ড করতে আবেদন করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া অপর 2 আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া অন্যরা হলেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সাদাকাউন, সিয়াম ও সাদমান সাবাব। এছাড়া গত 2 আগস্ট অপর আসামি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন। অভ্যুত্থানের কয়েকদিন পরই দামি প্রাইভেট কার নিয়ে গ্রামে যান অপু। জয়পুরহাট প্রতিনিধি জানান, শুক্রবার রাজধানী থেকে গ্রেপ্তার হওয়া জানে আলম অপু জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পুনঘর দিঘি গ্রামের নিম্ন মধ্যবিত্ত আনোয়ার হোসেনের ছেলে। প্রায় 10 বছর আগে তার বাবা মারা যান। অপু রাজধানীর গ্রিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। ছাত্রদল নেতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরমান হোসেন বলেন, অভ্যুত্থানের কয়েকদিন পরেই এলাকায় দামি প্রাইভেট কার নিয়ে এসেছিলেন অপু। আক্কেলপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান তানভীর নওয়াজ বলেন, 2022 সালের দিকে অপু ছাত্রদল করতেন। নারী কেলেঙ্কারির দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর সে এক সময় এক দলের সঙ্গে যুক্ত হয়। সে এই জেলা তথা আক্কেলপুরের মানুষের
মানসম্মান নষ্ট করেছে। আমরা তার শাস্তি দাবি করছি। জানা যায় অপুর বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেছেন। তার একমাত্র ছোট বোন মায়ের কাছেই থাকে। অপুর নানার বাড়ি আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে। নাতি অপু গুলশানের চাঁদাবাজির কথা শুনেছেন তার নানি আকলাকুন্নেসা বকুল। তিনি বলেন তার মায়ের বিয়ের পর অপু এখানে আর তেমন আসে না। অপুর মামি জেসমিন আক্তার বলেন, অপু ঢাকায় অনেক বড় নেতা হয়েছে বলে জানতাম, সে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতো না। ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছে বলে শুনেছি। দিনে ইউনূস রাতে হাসিনা, এই সংস্কার কমিশন দেশবাসী মানে না, বলছেন যুব জাগপা। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার অঙ্গ সংগঠন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু বলেছেন, দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস, রাতে হাসিনা, এই উপদেষ্টা পরিষদের সংস্কার কমিশন দেশবাসী মানে না। তিনি সন্ধ্যা 7:30টায় বিজয়নগর পল্টন এলাকায় যুব জাগপা আয়োজিত ভারতের রাষ্ট্রীয় আশ্রয়স্থল থেকে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে আগামী 6ই আগস্ট 25 ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে মশাল মিছিল পূর্ব বক্তব্যে এসব কথা বলেন। নজরুল ইসলাম বাবলু বলেন, দেশবাসী মনে করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে ভুল সঙ্গীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, যাদের মধ্যে হাফ ডজন উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের একজনও শেষ সময় হাসিনার গুম, খুন ও গণহত্যা নিয়ে একবারও প্রতিবাদ করেননি এবং সুশীল নামে সুবিধাবাদী হয়ে পতিত স্বৈরাচারের পক্ষে কাজ করেছেন। তারাই এখন দেশে হয়ে ভারত ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। তিনি বলেন, এদেশের যুব সমাজ জানতে চায়, জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর ব্যবহৃত আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের অস্ত্র এখনো উদ্ধার হয়নি কেন? আওয়ামী লীগের এই সংগঠনগুলোর শীর্ষ নেতারা এখনো গ্রেপ্তার হয়নি কেন? তিনি আরও বলেন, জুলাই পিলখানা শাপলা গণহত্যায় শেখ হাসিনা চূড়ান্ত বিচার না হলে এদেশে আবারও ছাত্র জনতা, রাজনীতিবিদ ও দেশপ্রেমিক শাসকদের জীবন দিতে হবে। জুলাই আন্দোলনে জড়িত লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের জীবন বিপন্ন হবে। দেশের 18 কোটি মানুষের জীবন অনিরাপদ হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশ হবে ভারতের অঙ্গরাজ্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের জামায়াত প্রশংসা, বিতর্কের ঝড়, নিঃশব্দে সবকিছু গ্রাস করছে জামায়াত। ভারতে পলাতক শেখ হাসিনার শাসনামলে দেশের মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল। প্রতিটি সেক্টরের মতো গণমাধ্যমও তা থেকে বাদ যায়নি। ফলে বেশিরভাগ দৈনিক পত্রিকা, টিভি, অনলাইন মিডিয়া দিল্লির নাচের পুতুল হাসিনা তাবেদারি করায় গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমে যায়। বিপরীতে সোশ্যাল মিডিয়ায় মানুষের মতামত আদান প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। ফেসবুক, ব্লগ, টুইটার, ইউটিউবের প্রতি সবার আগ্রহ বেড়ে যায়। সেই সোশ্যাল মিডিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমানের একটি পোস্ট ভাইরাল হয়েছে। গত শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জামায়াতের প্রশংসা করেন। তিনি বলেন, ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততা সুনাম বজায় রেখেছে। তাদের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সততা সুনাম সব দলের জন্য অনুকরণীয়। মূলত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এই বক্তব্য ভাইরাল হয়েছে। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিতর্ক করেছেন, সমালোচনার ঝড় তুলেছেন। নেটিজেনদের কেউ কেউ জামায়াতের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততা সুনামকে প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে তুলনা করেছেন। একজন লিখেছেন, কারো ক্যান্সার হলে রোগী টের পান না, অথচ নীরবে সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ে। রোগী বুঝতে পারলেও ভেতরে ভেতরে নিঃশব্দে রোগীকে মৃত্যুর দুয়ারে নিয়ে যায়। অন্তর্বর্তী সরকারের গঠনের পর জামায়াত নিঃশব্দে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, নিঃশব্দে প্রতিটি সেক্টরে নিয়ন্ত্রণ নিয়েছে, অথচ অন্যেরা টেরও পায়নি। জামায়াতকে রাজনীতি প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে তুলনা করে বিএনপি রাজনীতিকে ডেঙ্গু জ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে। কেউ কেউ লিখেছেন, দেশের রাজনীতিতে জামায়াত ক্যান্সার হলে বিএনপির অবস্থা ডেঙ্গু জ্বরের মতো। জ্বর হলে শরীরে তাপমাত্রা বাড়লে রোগী যন্ত্রণা কাতর হয়। বিএনপি তৃণমূলের কিছু নেতা চাঁদাবাজি করছে, তা গণমাধ্যম প্রচার হয়েছে। বিএনপি যদিও ওই সব নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, তারপরও ডেঙ্গু জ্বরের মতো সবাই রোগ জানতে পারছে। কিন্তু জামায়াত ক্যান্সারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফিসি, বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ পদ নীরবে দখল করেছে। মসজিদ, মাদ্রাসা নিয়ন্ত্রণ নিচ্ছে। সচিবালয় থেকে শুরু করে জেলা, উপজেলা পর্যায়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ গ্রাস করছে নিঃশব্দে। অথচ ক্যান্সার রোগের মতোই কেউ বুঝতেই পারছে না। ক্যান্সার যেমন রোগীর শরীরকে ধ্বংস করে, জামায়াত তেমনি দেশের রাজনীতিকে ধ্বংস করেছে। দলটি এনজিও এবং কর্পোরেট রাজনীতির মতো ব্যবসা রাজনীতি একসঙ্গে করছে। এমনকি গত 1 বছরে কয়েকটি ব্যাংকের মালিকানা দখল করেছে। রাজনীতির নামে ব্যাংকিং, হাসপাতাল, শিক্ষা ব্যবসা করছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ওপেন হার্ট সার্জারি হয়েছে, তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে। সবাই তার খোঁজ খবর নিচ্ছেন। এটা দেশের রাজনীতিতে সুস্থ ধারা সৃষ্টির লক্ষণ। দেশের রাজনীতিক আমলা, ব্যবসায়ীদের সর্দি জ্বর হলেই যখন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার হিড়িক চলছে, তখন সব ধরনের ব্যবস্থা থাকার পরও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের প্রশংসা সবাই করেছেন, কিন্তু তার নেতৃত্বে জামায়াতের রাজনীতি দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম এবং অনুকরণীয়
বলার কি সুযোগ আছে? ক্যালেন্ডারের পাতা উল্টালে দেখা যায় সাইয়েদ আব্দুল আলা মওদুদীর নেতৃত্বে 1941 সালে ব্রিটিশ ভারতে জামায়াতের প্রতিষ্ঠার পর থেকে দলটি অনুকরণীয় কোনো দৃষ্টান্ত স্থাপন করেনি, বরং দলটি 1947 সালে দেশভাগ করে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন, 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, এমনকি স্বৈরশাসক এরশাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে হাসিনার সঙ্গে গোপন আঁতাত করে আওয়ামী লীগের সঙ্গে 1986 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে স্বৈরশাসক দীর্ঘায়িত করার সুযোগ করে দেন। 90 রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলনে আওয়ামী লীগের কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি বিরুদ্ধে আন্দোলন করে, অথচ সেই বিএনপি অনুকম্পায় 2001 সালে নির্বাচনে বিজয়ের পর দলটির দুজন নেতা মন্ত্রী হন। ভারতের নাচের পুতুল হাসিনার নেতৃত্বে পরিচালিত 15 বছরের মাফিয়াতন্ত্রে জামায়াতের উপর দিয়ে নির্যাতনের সুনামি বয়ে যায়। বিএনপির সঙ্গে জোট করে দলটি টিকে থাকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব আওয়ামী সংসদে নিষিদ্ধ করতে দিল্লির এজেন্টরা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন। প্রকাশ্যে ভারতের বিরোধিতা পর্দার আড়ালে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা কেন? অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে জামায়াত প্রশাসনের পরতে পরতে যেভাবে নিজেদের চেতনার ব্যক্তিদের বসাচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদের ইমাম নিয়োগ, মাদ্রাসার কমিটি গঠন করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে, তার সব দলের অনুকরণীয় হয় কেমন করে? জামায়াত শিবিরেরা মুখোশ খুলে দিয়ে বোমা ফাটিয়েছেন দুজন নেতা। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি বলেছেন, শিবিরের কোনো নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না, অথচ শিবির নেতা সাদিক কায়েম প্রচার করছে তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয় ছিলেন দাবি করেছেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি আব্দুল কাদের ফেসবুক পোস্টে বলেছেন, শিবির নেতা সাদিক কায়েম ভাই ক্ষমতায় হিস্সাটাই চেয়েছেন, অভ্যুত্থানে তাদের অবদান ত্যাগ অনুযায়ী হিসাব বুঝে পেতে চেয়েছেন। সব সমস্যার মূল হচ্ছে এই যথাযথ হিসা না পাওয়া। অভ্যুত্থানের পরবর্তীতে জামাত শিবিরের পক্ষ থেকে ঢাবি শিবিরের একজন সাবেক এক সভাপতি এবং এক শিবির নেতার বউ মূলত হিসার বিষয়টা ডিল করতেন। সচিবালয় থেকে মন্ত্রণালয়, আমলাতন্ত্রের সব জায়গায় নিজেদের মতাদর্শী লোকজন বসানোর ক্ষেত্রে লিয়াজও করেছেন মূলত এই দুই ব্যক্তি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামায়াতের অঙ্গ সংগঠন শিবির নেতারা যেভাবে ক্ষমতায় হিসার ভাগবাটোয়ারা নিয়ে মেতে ওঠেন, সেটা কি কোনো রাজনৈতিক দলের জন্য অনুকরণীয় হতে পারে? ফলে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে জামায়াতের গুণগান বিতর্কের জন্ম দিয়েছে। বিতর্কে জড়ানো নেটিজেনদের কেউ কেউ অবশ্য নির্দলীয় অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে পক্ষপাতমূলকভাবে কোনো দলের পক্ষে বক্তব্য দেওয়া নির্দলীয় সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে এমন মন্তব্য করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।